জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনও চলছে। সেখানে ব্রিফিং করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সরাসরি চলে যাব সেখানে। কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি জুমা নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই। আমরা গণ অনশনে বসে যাব। ওইটা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি। আবারও সারা দিনের মতো আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি আমাদের কর্মসূচি যতদিন চলবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদেরকে আমরা পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে একটা প্রশ্ন ছিল স্যার, আমরা শুনেছি অনেক শিক্ষকরাও বলছিলেন এবং শিক্ষার্থীরাও বলছিলেন যে ইতিমধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ফাইন্যান্স ডিরেক্টর ওনারা আলোচনায় বসেছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। অনেকে বললে হয়তোবা উনাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের কাছে এই মর্মে কোনো ইনফরমেশন নেই। মানে বসেনি, বসেছে কি বসে নাই সেটাও তো আমি বলতে পারবো না। আমার কাছে যেহেতু ইনফরমেশন নাই, তো সরি, আমি কিছু বলতে পারবো না। যদি বসে এবং আমাদের কাছে ইনফরমেশন আসে কেউ আসছে, সেটা আমরা আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দিব। গতকালকের ব্রিফিং এর পর, উপদেষ্টা মাহফুজ আলমের ব্রিফিং এর পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের সাথে আন্দোলনে যারা আমরা আছি, আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবির কর্মসূচি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে বুধবার কাকরাইলের শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় তার দিকে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুকে পোস্টে আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা যাচাই করবেন ইউজিসি সহ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, তার উপর হামলার উদ্দেশ্যে দ্রুতই খতিয়ে দেখবে প্রশাসন। তিনি আরও যুক্ত করেন, গত 1 সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণেই ন্যায্যভাবেই অনুমান করা হচ্ছিল এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। এ ঘটনায় তার হতাশা ও ক্ষুব্ধতা যদি কাউকে আঘাত করলে সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতির এবং পার্শ্ববর্তী এলাকায় যে কোনো সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত 26 আগস্ট ও সবশেষ 10 মে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকার কথা জানিয়েছিল ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের একটা ঘটনাকে ক্যাম্পাসে টেনে এনে ছাত্রদল ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় এক বিক্ষোভ মিছিল করে এ মন্তব্য করেন তারা। শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের দ্বারা সাম্য হত্যাকাণ্ড হয়েছে, অথচ এ ঘটনাকে কেন্দ্র করেই ক্যাম্পাসে আবার বহিরাগত এনে ছাত্রদল ক্যাম্পাসকে
অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা সাম্য হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি করেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত উদ্যানের দুটি গেট চিরস্থায়ীভাবে বন্ধ করা সহ 10 দফা দাবিও তুলে ধরেন তারা। ক্যাম্পাসের বাইরে একটা ঘটনাকে ক্যাম্পাসের ভেতরে টেনে এনে আমাদের যে ক্যাম্পাসের প্রশাসক, বিসি, প্রক্টর তাদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করে আসতেছে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে একটা লাশের ঘৃণ্য রাজনীতি তারা করতেছে ক্যাম্পাসে। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সাম্য ভাইকে খুন করার পেছনে যে সকল সন্ত্রাসীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, বহিরাগত যে সকল যান চলাচলগুলো রয়েছে সেগুলোকে সীমিতকরণ করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বহিরাগতদের অনুপ্রবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা প্রথমে অর্ধবেলা, পরে পূর্ণবেলা বন্ধ ঘোষণা করে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন শোক পালন করে দাবি জানায় সাম্য হত্যার বিচারের। ভিসি চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। অল্প সময়ের মধ্যে জুলাই বিপ্লবের সৈনিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে হত্যা করার ঘটনার নিন্দা জানায় তারা। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের এক সাম্য না, আমাদের এরকম হাজারো লাখো সাম্যদের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। সাম্যর যে হত্যাকারী দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ও উদ্যানে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান চালায়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চা, ফুচকা, চটপটির দোকানসহ সব ধরনের খাবারের দোকান গুড়িয়ে দেওয়া হয় অভিযানে। উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলে নিরাপদ পরিবেশ তৈরি করতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া টিএসসি সংলগ্ন উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের 28তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী পরিষদ বিভাগ জানায়, সভায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটি সাচিবিক সহায়তা দিবে। এছাড়া সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়।
ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে এখন মব সন্ত্রাস বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে কাজ করতে বাধা দিচ্ছে না। সাংবাদিকদের চাকরিচ্যুতর দায় মালিকদের বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো, বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায়? যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারে বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কুমিল্লায় দলের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মন্তব্য করেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে। কুমিল্লা শিল্পকলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি সাজেক ও সেন্ট মার্টিন করিডর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিএনপি চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই, অন্তর্বর্তী সরকারের সাঙ্গপাঙ্গুরাই এখন চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ সময় কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। অবশ্যই রাজনীতিতে একটা, আমারও খারাপ লাগতেছে, কিন্তু উপায়, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি আসবে। যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশি হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। হত্যার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। এ সময় সরকারের সমালোচনা করে বলেন, এনসিপি যমুনায় গেলে সাদরে আমন্ত্রণ জানানো হয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে গেলে টিয়ার শেল মারা হয়। এই বিভাজন কেন? উপদেষ্টাদের কাছে সেই প্রশ্ন করেন রিজভী। অবিলম্বে সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। রাষ্ট্র সংস্কারে কিছু আমূল পরিবর্তন করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে
সেটিও নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বাসদ। এছাড়া ৭২-এর সংবিধানে ক্ষুদ্র জাতিসত্তার অধিকার নিশ্চিতের মতো অসম্পূর্ণ বিষয়গুলো আইনি সুরক্ষা দেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। সবশেষ ঐকমত্য কমিশনের সাথে আরেক দফা আলোচনার কথা বলেন তিনি। মতামতগুলো আমাদেরকে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে। তার জন্যে নির্বাচন ব্যবস্থার যে কিছু সংস্কার, আমরা আমূল সংস্কারের কথা বলি, সেই আমূল সংস্কার যদি নাও হয় তাহলে কিছু সংস্কার যেগুলো করতে হবে, যার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হয়। এখানে ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে এখানে ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা, সেখানে ভোট দিতে পারছে কিনা, ভোটের ফলাফল তাদের আশানুরূপ হচ্ছে কিনা, যাকে ভোট দিল সেটাই প্রতিনিধিত্ব হচ্ছে কিনা, রিফ্লেক্ট হচ্ছে কিনা, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ। সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি। দীর্ঘদিন বন্ধের পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। কলিং ভিসা পাওয়ার পরও না যেতে পারা প্রায় ১৭,০০০ শ্রমিকের মধ্যে ৭,৯২৬ জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে সবার আগে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সব এজেন্সি মালয়েশিয়াতে তাদের শ্রমিক পাঠাতে পারবে। নতুন করে মালয়েশিয়াতে ১.৫ লাখ শ্রমিকদের চাহিদার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার পাবে বলেও জানায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। গত বছর জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে বাংলাদেশের করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। গত ২৩শে এপ্রিল চিঠিতে ঢাকাকে আহ্বান জানান দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান ইউসুফ। আজ সকালে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বৈঠকের পর ফের আলোচনায় আসে চিঠিটি। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল ১৭,০০০-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করে বন্দরে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন শ্রমিকরা। চলমান ধর্মঘটের কারণে ভোর ৬টা থেকে চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকে কন্টেইনার পরিবহন। এতে রপ্তানি পণ্যের শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং ডিপোগামী আমদানি পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার রাতে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ ২ শ্রমিককে সাগরিকা এলাকায় ধরে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। এদিকে শ্রমিক ইউনিয়নের সাথে বন্দর জোনের ডিসির দফায় দফায় বৈঠকেও বিলোনি সুরাহা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে ২ বিভাগে বিভক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট, আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআরের ঐক্য পরিষদ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআরের সংস্কারকে স্বাগত জানায়, তবে এনবিআরের সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা।
অবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন এনবিআর সংস্কারের ঐক্য পরিষদের প্রতিনিধিরা। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রকৃতি অত্যন্ত বিশেষায়িত এবং আইন নির্ভর। আয়কর, কাস্টমস, ভ্যাট সহ রাজস্ব আইন এবং নীতিমালার প্রয়োগে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নীতিগত গভীরতা প্রয়োজন হয়। প্রস্তাবিত অধ্যাদেশে অভিজ্ঞতার দক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিশেষায়িত জ্ঞানের অনুপস্থিতিতে নীতি নির্ধারণের অসামঞ্জস্যতা ও বাস্তবায়নে বিঘ্ন ঘটবে, যা সরাসরি রাজস্ব আহরণের নেতিবাচক প্রভাব ফেলবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন তারা অভিযোগ করে বলেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া বিচার বিভাগের অবমাননা। বিষয়টিকে সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা তাদের। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। বিগত সরকার, স্বৈরাচার সরকার অন্যায়ভাবে তাকে অঘোষিত করেছিল। আইনকে আমরা শ্রদ্ধা করি, আইন যেটাকে বলেছে আমরা সেটাই মানব। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। চোর মেয়র বলানোর পরে আমাদের দাবি, যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝাই দিবে। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিল ও কমিশনের সংস্কার সহ 10 দফা প্রস্তাবনা দিয়েছে নারী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই প্রস্তাবসমূহ তুলে ধরা হয়। বক্তারা বলেন, কিছুতেই ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধ্বংস করা যাবে না। কমিশনের কিছু প্রস্তাব ইসলামের আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক উল্লেখ করে তারা বলেন, কমিশনের প্রস্তাবে নারী পুরুষকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে। প্রকৃতপক্ষে নারী পুরুষ একে অপরের সহযোগী। কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মধ্যে পড়ার শঙ্কা নারী অধিকার আন্দোলনের। বাংলাদেশের প্রায় 90% সংস্কার কমিশন ইসলামের প্রত্যেকটি বিধানের যেই অ্যাপ্লিকেশনকে আমরা এড়িয়ে যাব, সেই জায়গাগুলো দিয়ে বাতিল আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। সেই জায়গাগুলো দিয়ে শয়তান তার পলিসিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্ম বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়ন করা উচিত। ইসলামী আইনের সাংঘর্ষিক এই সংস্কার প্রস্তাবে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, সবকিছু সংশোধনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এদিন শুরুতেই শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেছেন, শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তিতে আসামিদের সাজা দেয়া যায় না। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলায় 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ
19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। দু সালে যারা বিজিএমের দায়িত্বে ছিল তারাই ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছে, যা সম্মিলিত পরিশোধ করেনি বলে মন্তব্য করেছেন বিজিএমের সাবেক সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার সম্মিলিত পরিষদের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজিএমের 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের আগে সম্প্রতি 632 জন ভুয়া ভোটার বাদ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করলে তিনি একথা বলেন। 2021-23 মেয়াদে বিজিএমইতে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে। যদি ভুয়া ভোটার বানানো হয় তখন যারা ক্ষমতায় ছিলেন তারাই বানিয়েছেন। 5 আগস্টের পর পোশাক কারখানার সংখ্যা কমলেও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। আমরা সংঘর্ষিত করুক আর যেভাবে করুক এটা সম্মিলিত পরিশোধ করে নেই। 852 জন যে লিস্টে ছিল 2021-এ, যে সময় ফোরাম দায়িত্বে ছিল, স্টার্ট থেকে এই যে নতুন যে ভোটার লিস্ট হলো সেখানে 852 জন 52টা কোম্পানি সেখানে নাই। আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। নির্মল বায়ু কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার মন্তব্য করে নির্মল বায়ু আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স কনফারেন্স হলে নির্মল বায়ু নিশ্চিত করতে জ্বালানি নীতির পুনর্বিবেচনা বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বক্তারা বলেন, জ্বালানি নীতিকে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দিক বিবেচনা না করে পরিবেশগত দিকেও বিবেচনা করা উচিত। এছাড়া জ্বালানি নীতির উপর নির্ভর করছে মানব স্বাস্থ্য, প্রাণ প্রকৃতির সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ বলেও মন্তব্য করেন পরিবেশবাদীরা। সরকারকে জ্বালানি নীতি প্রণয়নে বিদেশি কনসালটেন্ট নির্ভর না হয়ে দেশীয় বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নেওয়ার পরামর্শ জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞদের। রাঙামাটির বাঘাইছড়িতে জ্বালানি কাঠবাহী 6 ট্রাক ট্রলি উল্টে 3 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 3 জন। বৃহস্পতিবার বিকালে উপজেলার আর্যপুর এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোচান চাকমা, নিবরণ চাকমা ও নেতুইদু চাকমা। পুলিশ জানায়, সীমান্ত সড়ক থেকে জ্বালানি কাঠ নিয়ে বাঘাইছড়ি সদরে আসার পরে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। চালকসহ আহত 3 জনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত রাতে শহরের জিমখানা এলাকায় সিটি পার্কে গেটের সামনে হত্যাকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে কয়েকজন যুবকের ধস্তাধস্তি দেখতে পান তারা। একটু পরেই একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় মাদক সংক্রান্ত বিরোধের জোরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণার কথা বলা হয়। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানায় পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও মহাসড়কের পাশে আওয়ামী লীগের কার্যালয় সহ 1000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকাল থেকে 6 ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মহাসড়কের পাশে জমি দখল করে ব্যবসা করেছে অনেকেই।
ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ফিরতে পারবেন। এ সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়, বিভিন্ন দোকান, ফার্মেসি সহ প্রায় 1000 অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। ঈদ উৎসবকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 2022-এর আবারও মিলিনিয়র আয়োজন। বৃহস্পতিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির শিববাড়ি মোড় থেকে প্রদক্ষিণ করে হোটেল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং খুলনা জোনের আওতাধীন 3 শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি। এছাড়া দেশব্যাপী 7 শতাধিক অল্টন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালি ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুব আলম। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার হেলাফেলা সত্ত্বেও ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রীকে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় প্রতিনিধিত্ব করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, মস্কোর উদাসীন আচরণের পরেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানার্থে এই বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৃহস্পতিবার তুরস্কের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের 3টি আলাদা বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দিয়ে শান্তি আলোচনায় অংশ নেননি রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের এই আচরণ হতাশ করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে। এদিকে মধ্যপ্রাচ্য সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নিজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ পর্যন্ত ইউক্রেন যুদ্ধবিরতি সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের AI খাত উন্নত করতে সংযুক্ত আরব আমিরাত থেকে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ আনবেন বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের চতুর্থ ও শেষ দিনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার আগে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে 5 লাখ NVIDIA AI চিপ আরব আমিরাতে আমদানির বিষয়ে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা আছে বলেও নিশ্চিত করেছে হোয়াইট হাউস। চুক্তি হলে চলতি বছরই যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক চিপ আমদানি শুরু করবে দেশটি। এর আগে বৃহস্পতিবার জমকালো আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট বরণ করে নেয় আরব আমিরাত সরকার। সেখানে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর আবুধাবির শেখ জায়েদ গ্রান্ট মসজিদ পরিদর্শন করেন ট্রাম্প। কাতারের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার ভোর থেকে উপত্যকাটিতে IDF-এর হামলায় এ পর্যন্ত 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র উত্তরাঞ্চলের জাবালিয়ায় নিহত হয়েছে অর্ধশত মানুষ। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ঘটনাস্থল থেকে আল জাজিরার রিপোর্টাররা জানান, আবাসিক ভবনগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে IDF। তাদের মূল উদ্দেশ্য ফিলিস্তিনিরা যেন উত্তরাঞ্চল ছেড়ে অন্যত্র চলে যায়। এদিকে কাতারের দোহায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। যেখানে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি ও গাজায় জরুরি সহায়তা পাঠানোর ইস্যুতে পরোক্ষ আলোচনা হয়েছে। এদিকে গাজায় মানবিক সহায়তায় পৌঁছাতে না দেয়ায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে পানির স্রোতে তলিয়ে নিহত হয়েছে এক কিশোর, বিষয়টি নিশ্চিত করেছে সিবিসি নিউজ। এছাড়াও অঙ্গরাজ্যের বেশিরভাগ শহর তলিয়ে গেছে কয়েক ফুট পানিতে। রাস্তাঘাট এমনকি আবাসিক ভবনেও ঢুকে পড়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে জরুরি উদ্ধার কাজে নেমেছেন দমকল কর্মীরা। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে 5 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয়রা বলছেন, গত 30 বছরে এ অঞ্চলে এত ভয়াবহ বন্যা দেখেনি তারা। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝ পথে সাকিবকে দলে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যাওয়া পিএসএল-এর আসর, যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্রাঞ্চাইজি লিগটি। তবে এই মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেকেই বিদেশি ক্রিকেটাররাই অনীহা প্রকাশ করছেন না খেলার, যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটাররা আনতে আবারও প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি। এদিকে আসরটিতে এর আগে মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যার অভিষেক হয়েছিল 2016 সালে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 6 মাস পর মাঠে ফিরবে টাইগারদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি। দু 2023-25 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নির্ধারিত হয়েছে মোট পুরস্কারের 5.76 মিলিয়ন মার্কিন ডলার। বিগত 2 আসরের চেয়ে দ্বিগুণ পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এবারের আইসিসি চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্টদের জন্য চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে 3.6 বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 43,65,56,000 টাকা। 2021 ও 23 সালে শিরোপাজয়ীরা পেয়েছিল প্রায় 17,15,00,000 টাকা। এবার রানার্স আপ দল ঘরে তুলবে 2.16 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 26,27,25,000 টাকা, যেখানে আগের ফাইনালের রানার্স আপরা পেয়েছিল 8 লাখ ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে 7ম অবস্থানে থাকায় বাংলাদেশ পাবে 8,75,75,000 টাকা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।